সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে নতুন বছরের শুভেচ্ছাও জানাচ্ছি। আজকে সূর্যের রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করব। 14ই জানুয়ারি সূর্য রাশি পরিবর্তন করছে, অবস্থান করবে মকর রাশিতে। সেদিন মকর সংক্রান্তি। তো সূর্যের এই পরিবর্তনে মকর রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, হয়তো কৌতূহলবশতই আজ করব কাল করব, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয়, এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে। এটা কোনো ব্যক্তিগত কারোর আলোচনা নয়, যার জন্য এটি কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে। তবে আমার বিশ্বাস আগামী দিনে মকর রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে। তো আজকের এই আলোচনাটি, এই যে সূর্যের এই পরিবর্তন, এটা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন, যেহেতু 7.5 একটা প্রভাব এখনও চলছে। আবার যারা লগ্ন হিসাবে দেখতে চাইছেন তারাও দেখতে পারেন। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে অষ্টমপতি। অষ্টম ঘর থেকে আমরা কি বিচার করি? আয়ুর বিচার করি, মৃত্যুর ঘর এই অষ্টম ঘর। এবং সূর্য হচ্ছে কি? আত্মার কারক। মৃত্যুর ঘরে সূর্যের অবস্থান, তাই আত্মার তো কোনো মৃত্যু নাই, যার জন্য অষ্টম ঘরে সূর্যের কোনো দোষ লাগে না। তো অষ্টম ঘর থেকে আবার সংঘর্ষেরও বিচার করা হয়, আয়ুরও বিচার করা হয়, এছাড়া আধ্যাত্মিকতার বিচার করা হয়, গভীর জ্ঞান, যে কোনো বিষয়ের উপর একটা রিসার্চ, এ সমস্ত বিচার করা হয়। আবার গোপন বিদ্যা, গোপন কাজ, এ সমস্ত দেখা হয়। বড়সড় পরিবর্তন, দূর যাত্রা এই ঘর থেকে দেখা হয়। পৈতৃক সম্পত্তি, আকস্মিক ধনসম্পত্তি লাভ এই ঘর থেকে দেখা হয়। অষ্টমপতি যেখানে বসবে কিছু না কিছু সংঘর্ষ জীবনে নিয়ে আসবে। এবার সূর্য অষ্টমপতি হয়েছে, এবার তো অষ্টমপতির তো দোষ লাগে না, কিন্তু তো অষ্টমপতি, যার জন্য সংঘর্ষ কিছুটা থাকবে। তো মকর রাশির ক্ষেত্রে সূর্য অষ্টমপতি হওয়ার দরুন এবার রাশির উপর অবস্থান করছে। আর শনির সাথে সূর্যের তো সম্পর্ক ভালো না। সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব আর শনি হচ্ছে কি বায়ুতত্ত্ব, আর রাশিটা পড়ে গেছে ভূমিতত্ত্ব। আবার মকর রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, যেটা হচ্ছে মেষ রাশি, এই ঘরে তো সূর্য উচ্চ হয়ে যায়, যেটা হচ্ছে সুখের ঘর। তো সুখের ঘর থেকে যেরকম সুখ বিচার করায়, সেরকম আবার অশান্তি গণ্ডগোল এগুলো চতুর্থ ঘর থেকেও কিন্তু দেখা হয়। এবার সূর্যের ঘর হয়ে গেলে এটা উচ্চ ঘর মেষ রাশি, আবার অষ্টম ঘর এটাও অগ্নিতত্ত্ব রাশি। মেষ রাশিও অগ্নিতত্ত্ব, অষ্টম ঘরও অগ্নিতত্ত্ব, আবার দ্বাদশ ঘর ধনু রাশি, এটাও অগ্নিতত্ত্ব। এবার অষ্টমপতি সূর্য সংঘর্ষ তো বৃদ্ধি করবে মকর রাশির ক্ষেত্রে, যার জন্যই সূর্যের রত্ন মকর রাশিদের ধারণ করা উচিত না। তবে বিশেষ কিছু ক্ষেত্রে আবার ধারণও করতে হয়, যখন সূর্যের সাথে রাহুই হয়তো জুতি করে বসে রয়ে গ্রহণযোগ লাগিয়ে দিয়েছে, সেই সময় কার বল বৃদ্ধি করতে হবে? এখন দেখা গেলো কর্মের ঘরে এই জুতি পড়ে গেছে বা ভাগ্যের ঘরে এই জুতি পড়ে গেছে, তখন তো সূর্যের বলেই বৃদ্ধি করতে হবে। তো সেই বিশেষ ক্ষেত্রে ধারণ করা যেতে পারে। তবে রত্ন না ধারণ করে উপাচার করাই হচ্ছে সব থেকে বড়, মানে বেস্ট এক কথায় মকর রাশির ক্ষেত্রে। ধর্মের পথে উপাচার করতে হবে, কারণ অষ্টম ঘরটি তো আধ্যাত্মিকের ঘর, ঈশ্বরীয় শক্তির ঘর। এটা হচ্ছে মোক্ষ ত্রিকোণের ঘর পড়ে যাচ্ছে অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর, অর্থাৎ ধর্মের সাথে একটা লিঙ্ক চলে আসছে, যার জন্য এখানটাতে উপাচার জিনিসটাই সব থেকে বেস্ট এই মকর রাশির ক্ষেত্রে। তো 14ই জানুয়ারি সূর্য প্রবেশ করবে মকর রাশিতে, অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রের দ্বিতীয় চরণে, এবং 23 তারিখ পর্যন্ত এই উত্তরাষাঢ়া নক্ষত্রই থাকবে। 24 তারিখে সূর্য অবস্থান করবে শোভনা নক্ষত্রে, যেটা চন্দ্রদেবের নক্ষত্র মকর রাশির ক্ষেত্রে, যেটা হচ্ছে সপ্তম ঘর, এবং এইখানে থাকবে ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত। তারপরে আবার 6 তারিখে সূর্য অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্র, 12 তারিখ পর্যন্ত থাকবে, এটা মঙ্গলের নক্ষত্র। 12 তারিখের পর সূর্য আবার রাশি পরিবর্তন করবে, তখন এই ধনিষ্ঠাতে থেকেই পরবর্তী রাশিতে যাবে। আবার সূর্যও রাশি পরিবর্তন করছে 14 তারিখ, ওদিকে আবার মঙ্গলও 21 তারিখ পরিবর্তন করবে, তার সাথে আবার বুধও কিন্তু 24 তারিখে রাশি পরিবর্তন করবে। তো বুধ যখন রাশি পরিবর্তন করবে, তখন 24 তারিখ থেকে ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত বুধ কিন্তু রাশির উপর চলে আসবে, এই মকর রাশির উপর। তখন বুধ আর সূর্যের কিন্তু জুতি তৈরি হবে।
সূর্য যে মুহূর্তে মকর রাশিতে অবস্থান করবে সেই সময় মকর সংক্রান্তি, এবং এই দিনটা অপেক্ষা লক্ষ লক্ষ কোটি কোটি লোক করে থাকে। পবিত্র দিন কথিত আছে যে এই দিন গঙ্গা স্নান সব থেকে পবিত্র স্নান বলে মনে হয়। অর্থাৎ এই যে কথাটা আগে বললাম যে আধ্যাত্মিক জিনিস একটা উঠে আসে মকর রাশির ক্ষেত্রে, এইটাই হচ্ছে সব থেকে বড় দিক, যার জন্য অষ্টমপতি সূর্যের আধ্যাত্মিক পথে থাকলে যথেষ্ট উন্নতি হয়। যাদের জন্মকুষ্ঠিতে সূর্য মকর রাশির ক্ষেত্রে প্রথম ঘরে অবস্থান করছে, যত ঈশ্বর ভক্তি, যত আধ্যাত্মিক পথে থাকবে তত জীবন উন্নতি করতে পারবে। তো যাই হোক, সূর্য যখন মকর রাশিতে অবস্থান করবে তখন এই মকর রাশির ক্ষেত্রে গ্রহদের আবার অবস্থান এরূপ থাকবে। রাশির অধিপতি শনি এবং শুক্রের জুতি দ্বিতীয় ঘরে অবস্থান হচ্ছে, এবং শনি এই সময় মার্গী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং শনির সাথে আবার শুক্র অবস্থান করছে। শুক্র হচ্ছে কারক গ্রহ। এই মকর রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর এবং কর্মের ঘরের অধিপতি হয়ে রাশির অধিপতির সাথে ধনসম্পত্তির ঘরে জুতি তৈরি করেছে। 28শে জানুয়ারি পর্যন্ত শুক্র এই ঘরে অবস্থান করবে, এবং অবস্থান করছে রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে। আর রাশির যেটা তৃতীয় ঘর মীন রাশি, এখানে রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। আবার রাশির যেটা পঞ্চম ঘর বৃষ রাশি, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। রাশির সপ্তম ঘর, এই ঘরে মঙ্গল অবস্থান করবে 21 তারিখ পর্যন্ত, এবং মঙ্গল নীচ প্লাস বক্রী এবং অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। 14 তারিখ থেকে আবার সূর্যের সাথে মঙ্গলের সমসপ্তম যোগ হবে 21 তারিখ পর্যন্ত। সেই সময় আবার মঙ্গলের কিন্তু নিজ ভঙ্গ হচ্ছে, অর্থাৎ রাজা দ্বারা সেনাপতির নিজ ভঙ্গ হচ্ছে। এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে মকর রাশির জন্য। এবং সব থেকে ভালো জিনিসটা এখানটাতে উঠে আসছে যে কেতুরও কিন্তু প্রভাব থাকছে সূর্যের উপর, যেহেতু সূর্যের নক্ষত্র অবস্থান করছে এবং সূর্যের সাথে একটা কানেকশন চলে আসছে। আর তারপর হচ্ছে কি দেবগুরু বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি থাকবে সূর্যের উপরে, সেরকম দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে এই সূর্যের উপরে। অর্থাৎ এই সময়কালে সূর্য গুরুর সান্নিধ্য পেয়ে গেছে, এটা কিন্তু সব থেকে ভালো দিক হচ্ছে মকর রাশির এই ক্ষেত্রে। কেতু ভাগ্যের ঘরে অবস্থান করছে এই সূর্যেরই নক্ষত্রে। অপরদিকে আবার এই ভাগ্যের ঘর কন্যা রাশির অধিপতি বুধ দ্বাদশ ঘরে অবস্থান করছে 24 তারিখ পর্যন্ত। তারপরে আবার বুধ রাশি পরিবর্তন করে সূর্যের সাথে অবস্থান করবে। তো যাই হোক, 14 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সূর্য কিন্তু নিজের নক্ষত্রে অবস্থান করবে। এবার গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন তো তার বলে বৃদ্ধি পেয়ে যায়। এবার রাশির উপর অবস্থান করছে এবং সেই গ্রহের উপরে সূর্যের উপরে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে। আর সূর্য থেকে আমরা কি দেখি? প্রশাসন জিনিসটাকে দেখি। রাশির উপর অবস্থান করার জন্য রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে এই সময় সূর্য। এই সময় চিন্তাধারা সম্পূর্ণ অন্য রকম থাকবে। এই মকর রাশির একটা দার্শনিক চিন্তা ভাবনা উঠে আসবে, সিস্টেমের মধ্যে সমস্ত কাজ করতে যাবে এবং সময়ের মধ্যে কাজ উদ্ধার করতে হবে। গুরুর দৃষ্টি পড়ছে সূর্যের উপরে, মঙ্গলের সাথে সমসপ্তম যোগ তৈরি হয়েছে। বিশেষ ভালো ফল এই সময় মকর রাশি পাবে, কারণ সূর্য রাশির উপর অবস্থান করছে। এবার চতুর্থ ঘর যেটা মেষ রাশি, সূর্য এই ঘরে উচ্চ হয়ে যায়। আর মেষ রাশির অধিপতি মঙ্গল এই সময় সূর্যেরই সাথে সমসপ্তম যোগ করেছে। বাড়িতে যে বিগত দিনে একটা অশান্তির পরিবেশ ছিল এই মঙ্গলের এই শনির নক্ষত্রে যখন ছিল, তারপর তো নক্ষত্র পরিবর্তন করলো, তো সেই যে একটা অশান্তির পরিবেশ এই সময় কিন্তু সূর্যের এই অবস্থানে অশান্তির পরিবেশটা কাটবে। যারা জায়গা জমি সংক্রান্ত কোনো সমস্যায় পড়ে থাকলে সেই সমস্যা কাটবে। রিয়েল এস্টেটের ব্যবসার সাথে যারা যুক্ত, কাজের সাথে বড় বড় ফ্ল্যাট বিল্ডিং, বড় বড় কনস্ট্রাকশনের কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা বড় বড় ঠিকাদার সরকারি টেন্ডারের অপেক্ষায় ছিলেন, এই সময় টেন্ডারও পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তার সাথে যারা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। প্রশাসনের দিক থেকে যে কাজগুলো গোপনে করা হয়, যারা সিবিআই সিআইডির মতন কাজে যুক্ত রয়েছেন তাদের এ সময় যথেষ্ট ভালো সময়। প্রমোশন, অ্যাওয়ার্ড পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং এই সমস্ত কাজের জন্য যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। কাজকর্ম, সরকারি কাজ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সমস্ত কাজে। এই সময়কালে আধ্যাত্মিক রুচি যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন গুরুর কাছ থেকে বিশেষ জ্ঞান লাভ করবে, গুরুর কৃপা লাভ করবে। সূর্যের উপর গুরুর দৃষ্টি রয়েছে, আধ্যাত্মিকতার সাথে যারা জুড়ে রয়েছে তাদের জন্য বিশেষ ভালো হতে যাচ্ছে এই সময়কাল মকর রাশির। এই সময়কালে কর্মক্ষেত্রে নিখুঁত থেকে নিখুঁত ডিসিশন নিতে সক্ষম হবে। অর্থাৎ কোথা থেকে কিভাবে কাজ বের করে নিয়ে আসতে হবে এরকম চিন্তাভাবনা কিন্তু উঠে আসছে। যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন তাদের মালের অর্ডার যথেষ্ট বৃদ্ধি পাবে, কিংবা সরকারের ঘরে যাদের বিল আটকে পড়ে রয়েছে
সেই সমস্ত বিল উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকছে। অথবা যারা সরকারি কোনো ক্লেম থেকে বঞ্চিত রয়েছেন, যেমন যারা সরকারি বা বেসরকারি কাজ করছেন, গ্র্যাচুইটি পাচ্ছেন না, পেনশন পাচ্ছেন না, এই সমস্ত পাবে, বা ম্যাচুরিটি ক্লেম বা অন্য কোনো ক্লেম পাচ্ছিলেন না, সেগুলো পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সংঘর্ষ থাকলেও এই সময় সফলতা অবশ্যই পাবে এই মকর রাশি। এই সময় 24 তারিখ থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত এই সূর্য অবস্থান করবে শোভনা নক্ষত্রে। এর অধিপতি হচ্ছে চন্দ্র। চন্দ্রের সাথে সূর্যের সম্পর্ক হচ্ছে মিত্রতা। আর চন্দ্রদেবের রাশি কর্কট রাশি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে সপ্তম ঘর। এবং এই সময়কালে বুধ আবার সূর্যের সাথে যে অবস্থান করবে, বুধাদিত্য যোগ, এবং এই বুধাদিত্য যোগের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। বুধ হচ্ছে মকর রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি, ষষ্ঠ ঘরের অধিপতি, রাশির উপর অবস্থান করছে এবং সূর্যের সাথে মিলিত দৃষ্টি সপ্তম ঘরে পড়ছে। সপ্তম ঘর কি? সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর, পার্টনারশিপের ঘর, রোজগারের আয় ইনকাম, ব্যবসা বাণিজ্য। আর বুধ হচ্ছে কি? ম্যানেজমেন্টের কারক, বাণীর কারক, ব্যবসা বাণিজ্যের কারক, চতুরতার কারক। এই যোগের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। সূর্য হচ্ছে প্রশাসনের কারক। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, এবং বা যারা ব্যবসা করার জন্য উদ্যোগী হয়েছেন পার্টনারশিপে তাদের জন্যও যথেষ্ট ভালো সময়। একটা মিল মহব্বতের পরিবেশ থাকবে, একে অপরকে বুঝতে পারবে। যে অশান্তির পরিবেশটা ছিল মঙ্গলের, যে পুষ্যা নক্ষত্রে যখন ছিল একটা অশান্তির পরিবেশ ছিল এবং শনির সাথে ষষ্ঠক যোগ তৈরি হয়েছিল, সেই যোগটা তো এখন আর থাকছে না, কারণ মঙ্গল তো ষষ্ঠ ঘরে অবস্থান করবে। দাম্পত্য জীবনে যে একটা অশান্তির পরিবেশ, সূর্য হচ্ছে কি? আত্মা, চন্দ্রমা হচ্ছে কি? মন। এই সময় আত্মশক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে। মানসিক অবসাদে যারা ভুগছিলেন, মানসিক অবসাদ যথেষ্ট দূর হবে। মানসিক শান্তি যে জিনিসটা ছিল না মকর রাশির সাংসারিক জীবনে বেশ কিছুদিন ধরে, এই জায়গাটাতে একটা মানসিক অবসাদ যথেষ্ট দূর হবে, মনোবল যথেষ্ট বৃদ্ধি পাবে, একে অপরকে বুঝার চেষ্টা করবে, একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। রাশির উপর সূর্য অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্রে, আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এই চন্দ্রের নক্ষত্রে, রোহিণী নক্ষত্রে। সূর্য অবস্থান করছে শোভনা নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে। আর দুটি পাপ গ্রহ শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, রাশির অধিপতি, এবং মঙ্গল। মঙ্গল হচ্ছে সুখের ঘর এবং লাভের ঘরের অধিপতি, অবস্থান করছে কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, সেটা হচ্ছে ষষ্ঠ ঘরে। মানসিক বল যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়ে মকর রাশির। 6 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র অবস্থান করবে, যেটা হচ্ছে মঙ্গলদেবের নক্ষত্র। এ সময় সূর্য মঙ্গলের নক্ষত্রে থাকবে এবং মঙ্গল এ সময় আবার বক্রী অবস্থায় চলে আসবে কিন্তু মিথুন রাশিতে, যেটা হচ্ছে ষষ্ঠ ঘর, এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকবে। সূর্যকে বলা হয় রাজা। রাজা অবস্থান করবে সেনাপতির নক্ষত্রে, আর সেনাপতি মঙ্গল অবস্থান করছে শত্রুদের ঘর, যেটা হচ্ছে ষষ্ঠ ঘর। আর গুরুর দৃষ্টি পড়ছে রাজার উপর, আর গুরুর নক্ষত্র অবস্থান করছে সেনাপতি। অর্থাৎ এই সময়কালে শত্রুদের জন্য খুব সাংঘাতিক অবস্থা হবে। যারা মকর রাশিকে দিনের পর দিন কষ্ট দিয়ে গেছে, আঘাত দিয়ে গেছে, তাদের জন্য এই সময়কাল খুব বাজে সময় হতে যাচ্ছে। এই সময়কালে বহু দিক থেকে শত্রুরা অপদস্থ, মানহানি, অনেক কিছুই হবে এ সময়কালে শত্রুদের। এবং এই সময়কালে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, রাশির উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, ষষ্ঠ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি এই বুধ রাশির উপর অবস্থান করছে। এই সময়কালে শত্রুরা মানে বিন মাঙে জল, অর্থাৎ এমন একটা অবস্থা তৈরি হবে যে মকর রাশির কাছ থেকে জল চেয়ে খাবে, যে দাদা জল দেন, খাই বাঁচি। অর্থাৎ প্রকৃতি এমন কিছু একটা তৈরি করবে যাতে শত্রুরা একদম নাজেহাল হবে এই সময়। এই সময়কালে মকর রাশি নিজের ব্যবসা বাণিজ্যকে প্রসারিত করার জন্য ঋণেরও সুবিধা পাবে, সরকারি ঋণ। এবং মকর রাশিকে এটাও একটা মনে রাখতে হবে এই কথা যে ঋণ নিয়ে কাজ করা যাবে, কিন্তু ঋণ কাউকে দেওয়া যাবে না, পয়সা করি কাউকে দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে সেটা একেবারে দিয়ে দিতে হবে। এটা একটা জ্যোতিষীয় সূত্র বলছি। যখনই মঙ্গল ষষ্ঠ ঘরের সাথে কানেকশন করবে, হয় ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে কিংবা যদি মঙ্গল নিজে ষষ্ঠ ঘরে অবস্থান করে, তাহলে কিন্তু ঋণের দিক থেকে সাবধান। মানে কাউকে যদি টাকা পয়সা ধার দেওয়া যায়, সেই টাকা কিন্তু রিটার্ন হওয়া মুশকিল। অতএব এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মকর রাশিকে। কম্পিটিশনে যে প্রতিনিয়ত একটা মানে কর্মক্ষেত্রে থাকে, সেই
কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে যাবে এবং একাধিক লাভের রাস্তা পাবে। জায়গা জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেই সমস্যা দূর হবে। কর্মক্ষেত্রে বিদেশ যাওয়ার যারা চেষ্টা করছেন তাদের বিদেশ যাত্রা হবে, কিংবা যারা বিদেশেই কর্ম করছেন তাদের আর্থিক উন্নতি রয়েছে। আবার যারা গান বাজনার সাথে জড়িত, যাদের যে সমস্ত মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, যাদের গান বাজনার উপর প্রচণ্ড নেশা এক কথায়, বা গান বাজনায় নিজের জীবনের সব কিছু ধরে নিয়েছে, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের। প্রতিভা সমাজের সামনে উঠে আসবে এবং সমাজে যথেষ্ট নাম খ্যাতি যথেষ্ট অর্জন করতে পারবে এবং ইনকামের রাস্তা যথেষ্ট ভালো দিকে যাবে। এই সময়কালে সরকারের দিক থেকে যেগুলো থেমে থাকা ইন্টারভিউ আদি বা কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট লেটার, প্রমোশন লেটার, এই সমস্যাগুলো দূর হবে, হাতে পাওয়ার সম্ভাবনা থাকছে। তার সাথে যদি জীবনে কোনো বড় কোনো কাজ বহুদিন ধরে আটকে ছিল, সেটা হচ্ছিল না বিগত দিনে হাজারবার চেষ্টা করে, এই সময় কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বুধাদিত্য যোগ খুব ভালো রেজাল্ট দেবে এই মকর রাশিকে। যথেষ্ট ভালো সময় এই সূর্যের এই পরিবর্তন। তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে গেছে এই সূর্যের উপর, না তো এই অষ্টমপতি কিছুটা হলো ঝামেলা করতো এখানটাতে, এই রাশির উপর অবস্থানে। সব দিক তো আর ভালো হয় না, যেরকম আলো রয়েছে সেরকম অন্ধকারও রয়েছে। তো দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি রাশির উপর পড়ার জন্য আর সূর্যের এই অবস্থানে অনেক দিক থেকে ভালো হতে যাচ্ছে এই মকর রাশির। তবে সূর্য আবার নেগেটিভ প্রভাব থাকছে কিছু ক্ষেত্রে। সেটা হচ্ছে কি, যেহেতু কেতু সূর্যের নক্ষত্র অবস্থান করছে এবং সূর্যের সাথে একটা কানেকশন তৈরি করছে, তো এই সময় কিন্তু মনের মধ্যে অহংকার জিনিসটা চলে আসবে, আবার তার সাথে আলস্য জিনিসটাও চলে আসবে। একটু তো ছটপটানি, হচ্ছে না কাজ, এই অধৈর্য করলে কিন্তু হবে না। কারণ ওদিকে আবার মঙ্গলেরও দৃষ্টি থাকছে, এবং মঙ্গল যখন মিথুন রাশিতে ফিরে আসবে তখন কিন্তু আবার কেতুর উপরও মঙ্গলের দৃষ্টি পড়বে। অতএব জেদ, ক্রোধ, বাকবিতণ্ডায় কারোর সাথে জড়িত হয়ে যাওয়া, এগুলো কিন্তু করলে চলবে না। কারণ মকর রাশির সময় যথেষ্ট ভালো সময়। বহু লোক এখন আমার সাথে যারা যোগাযোগ রেখে যাচ্ছে অনবরত, তারা কিন্তু অবশ্যই আমাকে জানাচ্ছে যে অনেক বেটার, খুব ভালো পজিশন, আগে যে জিনিসটা ছিল তার থেকে কিন্তু আস্তে আস্তে কাটিয়ে ভালো দিকে যাচ্ছে এক কথায়। অতএব এই সময় কিন্তু কোনো রকমভাবে মনের মধ্যে অহংকার, জেদ, ক্রোধ কোনোভাবে নিয়ে আসা যাবে না। যেটা চলে গেছে সেটা পাস্ট, এখন নতুন করে বাঁচতে হবে, নতুন পথে নতুন চিন্তা ভাবনা নিয়ে, যে কিভাবে আগামী দিনগুলোকে সঠিক করা যায়। ভুল মানুষ মাত্রই হয়ে থাকে, প্রত্যেকটা প্রাণীরও ভুল হয়, আমারও ভুল হয়, আমিও বহু কথা তাড়াহুড়ার মধ্যেও ভুল করে ফেলি। তো কেউ বলতে পারবে না যে কারোর জীবনে ভুল হয়নি। আমি ভুল করেছি, অন্যায় করেছি, অবশ্যই স্বীকার করব। ভুল মানুষ মাত্রই হয়ে থাকে। তো যাই হোক, মকর রাশির মধ্যে সেই গুণটা রয়েছে যে যে সমস্ত মকর রাশি ভুল করে, অন্যায় করে, এরা কিন্তু কনফেশন করে এক কথায়, যে হ্যাঁ আমি অন্যায় করেছি। এটা কিন্তু বলতে এদের দ্বিধা হয় না, লুকিয়ে থাকে না। অনেকে থাকে না, অনেক রাশি, যেমন মেষ রাশির ক্ষেত্রে বলছি, নিজের দোষ কোনো রকমভাবে ধরবে না, নিজের দোষকে অন্যের ঘাড়ে দিয়ে দেবে, কিছুতেই স্বীকার করবে না যে আমি দোষ করেছি। মেষ রাশির মধ্যে এই গুণ থাকে, কিন্তু মকর রাশির মধ্যে এই গুণটা থাকে না। মকর রাশি যদি কোনো অন্যায় করে কারোর সাথে, হ্যাঁ আমি করেছি, অন্যায় করেছি, প্রয়োজন পড়লে আমি 1000বার ঈশ্বরের কাছে ক্ষমা চাইব, এরকম একটা মনোভাব থাকে। আর মেষ রাশির যদি কোনো রকম দোষ করে, সে কিন্তু দোষ স্বীকার করতে চায় না। যাই হোক, আমি এটা একটা উদাহরণস্বরূপ বললাম। তো আজকে অনেক কথা আলোচনা করলাম। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো পাঠ করবেন, তাতে নেগেটিভ প্রভাবগুলো দূর হবে। এবং এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। তবে আজকে নক্ষত্রগতভাবে আলাদাভাবে এই যে উত্তরাষাঢ়া, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র, এর বিশেষ ব্যাখ্যা করা ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে হলো না। এগুলোও তুলে ধরতাম যে উত্তরাষাঢ়া নক্ষত্রের সিম্বল কী, আর শোভনা নক্ষত্রের সিম্বল কী, আর ধনিষ্ঠার সিম্বল কী, কী কাজ, এই নক্ষত্রগুলোর কী কাজ, কেন কি হয়। এবং যাই হোক, পরবর্তী অনুষ্ঠানে এগুলো তুলে ধরবো। এবং আগামী দিনের মকর রাশির জন্য যথেষ্ট ভালো সময় আসছে। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি, এরপর একটা ভয়ানক জুতি আসছে, এই শনি আর রাহুর জুতি কিছুদিন পরে হবে। যখনই রাশি পরিবর্তন করবে শনি, তার যে কি বিশেষ ফল পাবে এটাও আপনাদের সামনে তুলে ধরবো কয়েকদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে সেই ভিডিওটা আমি দিব। দেখবেন, শুনবেন, অনেক কিছু জানতে পারবেন জ্যোতিষীয় সম্পর্কে, যেগুলো হয়তো আপনাদের কাছে অজানা রয়েছে। এরকম বহু তথ্য জানতে পারবেন। যার জন্যই আমি মকর রাশির যত
দর্শকবৃন্দ আছে তাদের কাছে বিশেষ অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মানে যারা জ্যোতিষীকে ভালোবাসে, জ্যোতিষী প্রেমী, বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভালো লাগবে। তারপরে আবার শুক্র রাশি পরিবর্তন করবে, শুক্র অবস্থান করবে রাহুর সাথে, লম্পট যোগ তৈরি করবে। লম্পট যোগ খুব বাজে যোগ, কিন্তু আবার পয়সা কড়ির দিক থেকে খুব ভালো, ধনসম্পত্তির দিক থেকে আবার যথেষ্ট ভালো। এটাও আলোচনা করব, ধাপে ধাপে বুঝিয়ে দেব। একমাত্র মকর রাশিকে এত যাই হোক গভীর কারো জীবনেতে কিছু থাকে, সেরকম মকর রাশিকে আমার ভালো লাগে, যার জন্যই এত কথা আলোচনা করি। যখন কোনো একটা ভিডিও বানাই সময় কিভাবে গড়িয়ে যায় নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। অনেক ভাই বন্ধুদের কমেন্টের উত্তর দিতে পারি না, কিছু মনে করবেন না, সময়ের অভাবে। আপনারা সবাই ভালো থাকেন এবং যে কষ্ট পেয়েছেন বিগত দিনে, ঈশ্বর যেন আপনাদের সবার কষ্ট দূর করে এবং ভালো জায়গায় যেন আপনাদের নিয়ে যায়। তো যাই হোক, আজকের মতন অনুষ্ঠান শেষ করলাম। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।